এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এখন বলেন, কি যেন বলছিলেন? রুবিনা রেগে ফেটে পড়ল। 2 দিনের পুচকে মেয়ে তাকে প্রশ্ন করে। সে চেঁচিয়ে বলল, আমি তোর কাছে জবাবদিহি দেব? কে তুই? নিজে তো গলায় ঝুলেছিস, আবার বোনকেও ঝোলার পায়তারা করছিস। দীপা হাসলো, অবজ্ঞার হাসি। হেসে বলল, আমি ঝুলেছি না কি করেছি সেটা আর বলতে চাইছি না, বললে আর আপনাদের মুখ থাকবে না। আর এই পৃথিবীতে যদি একমাত্র ছেলে ওসমান হয়, তবু আমি আমার বোনকে দেব না। আর রইল আমি কে, আপনি কে, এই সংসারে আপনার ভূমিকা কি? না এটা আপনার বাবার সংসার না ভাইয়ের, তো এটা আমার সংসার। নিদানের সময় পাশে ছিলেন ভালো, থাকেন, খান, আরামায়েশ করেন, কিন্তু মুখ বন্ধ। আমাকে বলেন আমার বোনের ব্যাপারে এরপরে যদি একটা শব্দ এই মুখ দিয়ে বের হয়, তাহলে এই সংসারে আমি থাকবো, না হয় আপনি। আর এটা ডিসাইড কি করবে জানেন? আপনার প্রিয় ভাতিজা ওমর, যাকে নিদানের সময় কোলে পিঠে মানুষ করেছেন। বলে দীপা ওমরের দিকে তাকালো। এবার অবশ্য শান্ত না, চোখ ভর্তি আগুন। সে এই আগুন চোখেই বোঝালো, পুরো গোষ্ঠী নিয়ে সাবধান। ওমর হতভম্ব হয়ে তাকিয়ে রইল। শুধু সে না, বাকি সবাই। এই মেয়ে গত 2 বছরে টু শব্দ কয়নি। আজ এই আগুন রূপ দেখে দীপা আস্তে আস্তে দিলশাদের দিকে এগিয়ে গেল। চোখ মুখ পরম মমতায় মুছে দিল। হাত ধরে এগোতে এগোতে বলল, আয়, এটা তোর বোনের বাড়ি, বোনের সংসার, যেখানে খুশি সেখানে যাবি। আর তোর বোন যখন চাইবে তুই তখনই এখান থেকে যাবি। দিলশাদ কাঁদো কাঁদো হয়ে বোনের দিকে তাকালো। অবশ্য ওপরে ভেতরে রেতো মন প্রাণ উজাড় করে সে হাসছে। এই তো তার বোন, ছোটবেলা থেকে যার ছায় বড় হয়েছে সেই বোন, যাকে তিলে তিলে শেষ করেছে এই বাড়ির মানুষরা। কেমন লাগে এখন? সে মনের খুশি মনে চেপেই দীপাকে চাপটে ধরলো। রুমের দিকে আস্তে আস্তে যেতে যেতে সে একবার রুবিনার দিকে তাকালো। এবার তার ঠোঁটের কোণে হাসি, বিদ্রুপের হাসি। সে সেই হাসি নিয়েই রুমে গেল। ভাতিজাদের কোন চাঁদ মনে করেন কে জানে? এদের গলায় ঝুলতে আবার নাকি পায়তারা করতে হবে? শুধু আপু আছে বলে বেঁচে যাচ্ছিস, তা না হলে তোদের খবর ছিল। অবশ্য আপুকে এর মধ্যে টানার তার ইচ্ছে ছিল না। ইচ্ছে তো ছিল ভাতিজাকে ফুফুর ড্রামা দেখার, তবে মাঝখানে আপু এসে ছক্কা পিটিয়ে দিয়েছে। তার আপু বলে কথা। বাই দ্য ওয়ে, মেজো ভাতিজা কোথায়? এত এত কাহিনী ব্যাটার কানে যায়নি। শখ না চুমুক খাওয়ার? এবার জনে জনে কৈফিয়ত দে ব্যাটা, পাহাড় পর্বত। দিলশাদ দীপা চলে গেছে, কিন্তু রুবিনা ডাঙায় তোলা মাছের মতো হা হয়ে আছে। নিঃশ্বাস ফেলছে ঘন ঘন। এই ঘর সংসারে সে নাকি কিছুই না। উসমান বেরোলো অনেকটা পরে, তখন প্রায় সব কিছুই ঠান্ডা। সে অবশ্য ইচ্ছে করে বেরোয়নি। এই মেয়ে যে চুপচাপ বসবে না সে জানতো। অবশ্য ফুপুরও একটু শিক্ষা হওয়া দরকার। সবাই কি আর ভাবি? সে তো আর জানে না এবার কার সাথে লাগতে গেছে। সে শুধু নিজের চাল দেয় না, সামনের জনের চালও নিজে ঠিক করে। তাই ঠিকই আছে, যখন যা খুশি যাকে খুশি বলতে থাকে। একটা ঝটকার দরকার আছে। এমন না তারা ফুপকে পছন্দ করে না, কিন্তু দিন দিন তাদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ভাবি ভালো বলে চুপ ছিল। ভাবির জায়গায় অন্য কোনো মেয়ে হলে এই আগুন আরও অনেক আগেই লাগতো। সে হাই তুলে টেবিলে বসলো। ফুপু দাদি এখনও বসে আছে। ফুপু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর দাদি বিরক্ত মুখে বসে আছে। সে এখনও ব্লাস্ট হয়নি কেন কে জানে। এরও একটু শিক্ষা হওয়া দরকার। বয়স হয়েছে, আল্লাহ আল্লাহ করবে তা না, করে সংসার সংসার। নাস্তা দাও ফুপু। রুবিনার নিভে যাওয়ার রাগ আবার দপ করে জ্বলে উঠল। জ্বলে বলল, আমাকে বলিস কেন? আমি নিদানের বান্দি ছিলাম, বান্দিগিরি করেছি। এখন সময় শেষ, এখন নতুন ম্যাডাম এসছে, তার সংসার তারিখ। উসমান বিরক্ত হলো, বিরক্ত মুখে বলল, এত সংসার সংসার করো না তো ফুপু, দোষ তো তোমাদেরই। ভাবি কখনো কিছু বলেছে? এই সংসার নিয়ে মাথা ঘামিয়েছে, তোমরাই খুঁচিয়ে খুঁচিয়ে মুখ খুলিয়েছ। এখন লও ঠেলা, বেশি করবে ভাবি আরও বেঁকে যাবে। যে ভাইকে নিয়ে ফুরুত, একটা কথা মনে রেখো, ভাইয়ের মুখ খুলুক আর না খুলুক, ভাবি যেই দিকে ভাইও সেই দিকে। আর আমাদের কি? আমাদের ভাই যেখানে আমরাও সেখানে। পরে কইরো সংসার সংসার। আজকাল দিনে মা বাবারে নিয়াই বউরা খায় না। আর তোমরা কোথাকার
দাদি ফুপু, পরে যেও নিজের ছেলেদের কাছে, তারা তোমার যত্নেই রাখবে। তবে তোমাদের যে মুখ, দুদিনেও টিকতে পারবে কিনা সন্দেহ আছে। রুবিনা রেগে আগুন হয়ে তাকিয়ে রইলেন। আতকে উঠলেন হামিদা। তার এতদিনের সংসার এখনই ভাঙা যাইব এমন না, তার যাওয়ার জায়গা নেই। 3 ছেলে তারে মাথায় কইরাই রাখবো, তবুও সেটা বউদের সংসার। এই বাসায় যেমন মন খুইলা নিজের মতো আছে, তা কি আর পারবো? সব কিছু হইব বউ ইচ্ছায়। সে রেগে গেল। রেগে রুবিনার হাতে লাঠির খোঁচা মেরে বলল, কোন দুঃখে তুই 7 সকালে চেঁচাইতে গেছস? আর ওই মাইয়াটা 2 দিনের মেহমান, তাকে কেন বকতে গেলি? ওমর আগে কি করছিল কানে ঢুকে নাই? রুবিনাও সমান তালে বলল, হ সব দোষ এখন আমার। তা তোমার আদরের নাতিরে জিগাও, ওই 2 দিনের মেহমানের নিয়ে রাতে সাদিকি। হামিদা বানু উসমানের দিকে তাকালো, তাকিয়ে বলল, তুই ওই মাইয়ারে নিয়ে সাদে কি করছস? কি করব? সেইটাই জিঙ্গেইতেছি, কি করছস তুই? উসমান এবার হেসে ফেলল। মন দেওয়ার আর মানুষ পায়নি, জীবন তার এখনই শেষ। পরে যে কপালে কি আছে কে জানে। সে হেসে বলল, ছাদে কি করব? ছাদ কি কিছু করার জায়গা? হামিদা বানু লাঠি তুললেন, তুলে বললেন, হারামজাদা, করার জায়গা থাকলে তুই করতি? তুমিও না দাদি, আমি অমন ছেলে? হামিদা বানু কিছু বললেন না, ঠোঁট চেপে বসে রইলেন। কারে কি কই বসে, সব কয়টা নাতি নাতনি বদমাইশের হাড্ডি। ওইদিকে সেই দিন সকালে জসিম ফোন দিচ্ছে, বিয়ে করাইলে তাড়াতাড়ি করাও। সুবিন নাকি কোন ছেলের সাথে লটর পটর, পরে না আবার কোনো নাকটা কাটাই ফেলে। তাই তো সে এই সপ্তাহে কাবিনটা রাখলো। এখন আবার এই উসমাই না। আরে ব্যাটা, 2 দিন পরে তোর বিয়া, আর একটু ধৈর্য ধর না। এখন তার ছাদে যাইয়া লটর পটর করা লাগবো। আর এদিকে রুবিনা এইগুলা কি চিল্লাইয়া মানুষে শোনানোর কথা? আরে বেডি, তুই দেখছস, চুপ থাক। নিজেকেও পুলাপান, তা বা 2 দিন পরে বিয়া হইলে বোর প্যাদানিতে এইসব কোথায় যাইব? তা না, 7 সকালে চিল্লাইয়া 7 বাড়ির মানুষে শোনালো। আল্লাহ গো, যে কদিন তার হায়াত আছে, এদের জ্বালায় মনে হয় সেই পর্যন্ত আর যাইতে পারবো না, তার আগেই শেষ। ইউসুফ হেলে দুলে রুম থেকে বের হলো সবার শেষে। ডাইনিংয়ে এসে চেয়ার টেনে উসমানের সাইডে বসলো। তার ঘুম কাটেনি এখনো। সে হাই তুলল। সেও চেঁচামেচি শুনেছে, তবে বের হয়নি। এসব এই বাড়িতে এখন ডাল ভাত, তবে এবারে ডাল ভাত তার ভালো লেগেছে। এক তো উসমান ভাই আর দিলশাদ আপুকে নিয়ে কাহিনী হচ্ছে, হোক, কাহিনী থেকেই তো ফিল্ম। আর দ্বিতীয় ভাবি, যাক, এতদিনে বুঝি আমাদের হলো। সে হাই তুলেই বলল, নাস্তা কই আপু? রুবিনা এবার আর তেতে উঠল না, দীর্ঘশ্বাস ফেলে বলল, ধর আমারে খা, খাইয়ে শান্তি হ। খাওয়ানোর সময় তো ফুপো, আর সাইড টানানোর সময় ঠিক ভাবি। আমি এত খারাপ মাংস খাই না ফুপু, তাড়াতাড়ি নাস্তা দাও তো। এখন খারাপ তো হবই। ভালো তো ছিলাম তখন, যখন হাগামোতার খেতা ধোয়ার মানুষ ছিল না। এখনো নাই ফুপু, বিয়ে তোমার পেয়ারের উমর করছে, আমি না। এখন যাও তো। রুবিনা আর কিছু বলল না, দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে কিচেনের দিকে গেল। যেতে যেতে বলল, এইগুলো আমার হাড্ডি জ্বালাই খাইল। দুঃখে যে একটু বসে বসে শান্তিতে কান্দুম, সেই জোগাড়ও নাই। আমার ভাত কাপড়ের অভাব আছে, এগুলোর জন্য কোথাও যাইয়া ময়ূরও শান্তি পাই না। হামিদা বানু উঠলেন। এই ঝগড়া ঝাঁটির কারণে সে এখনো হাত মুখ তো ধুতে পারেনি। তারা যেতে উসমান নিঃশব্দে হাসলো। হেসে ইউসুফকে বলল, কালকে তুই ওই বাসায় গিয়েছিলি? হ্যাঁ। কেন? কেন আবার কি, এমনি যাওয়া যাবে না নাকি? উসমান কিছু বলল না, ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। এই ছেলে কি খিচুড়ি পাকাচ্ছে কে জানে। তখনই ভোতা মুখে উমর আসলো। উমরকে দেখে উসমান বলল, ভোতা মুখে তুমি ঘুরছো কেন? ঘোরার কথা তো আমার, এক বলে আউট। উমর চেয়ার টেনে বসতে বসতে বলল, তোর ভাবি বোনকে নিয়ে দরজা বন্ধ করে বসে আছে। এত বেলা হলো, কাজে যাওয়া তো দূরের কথা, বাথরুমও যায়নি। এমন খুশির দিনে বাথরুমে যাওয়ার দরকার কি? খুশিতে তো তোমার সব বন্ধ টন্ধ হয়ে যাওয়ার কথা। কিসের খুশি? এই যে ভাবি আজকে এই সংসারকে নিজের বলে এলান করলো। সেটা বললেও তার, না বললেও তার, এটা খুশির কি হলো? আমি তো আসি অন্য টেনশনে, রাতে ও ঢুকতে দেয় কিনা কে জানে। ইউসুফ উসমান দুজনেই হাসলো। উসমান বলল, তোমার টেনশনে তুমি আছো, এদিকে আমাকে যে রেড কার্ড দেখিয়ে ভাবি একেবারে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিল। ভাবি দিয়েছে, দিলশাদ আপু তো দেয়নি।
একটা মেয়েকে পটাতে পারো না? ছি, এমন হাতির মতো শরীর দিয়ে কী লাভ? ইউসুফ মুখ বাঁকিয়ে বলল। উসমান দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, সে তো আরও এগিয়ে। ভাবি তো স্টেডিয়াম থেকে বের করেছে। সে তো দুনিয়া থেকে বের করার তালে আছে। কাউকে কিছু বলতেও পারি না। হ্যাঁ, যাকে নায়িকা ভেবে ঘাড়ে তুলে নিয়ে এসেছি সে আসলে ভিলেন, আর সেই ভিলেনকেই মন দিয়ে বসে আছি। রুবিনা নাস্তা নিয়ে এলো, উমরকে দেখে বলল, তোর সামনে তোর বউ আমাকে এত কিছু বলল, তুই একটা শব্দও বললি না। উমর কিছু বলল না, দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে বলল এরা ভালো হওয়ার নয়। ইউসুফ। সেটা তো ভাই ভাবি পেলেও চুপ থাকে, তখন তো তোমরা যা খুশি তাই বলো। রুবিনা আকাশ থেকে পড়ার মতন বলল, আমরা যা খুশি বলি। হ্যাঁ বলোই তো, একটু সুন্দরভাবে মিলেমিশে থাকো, তা না শুধু খোঁচাখুচি। রুবিনার এদেরকে আর কিছুই বলার ইচ্ছে হলো না। কাদের বলবেন তিনি? এই তিনটা শরীর আলাদা হলেও মাথা একটাই। প্রথমটা যেদিকে, বাকি দুইটাও সেদিকে। সে মুখ বাঁকিয়ে চলে গেল। চলে যেতে যেতে বললেন, এক একজন যা খুশি তাই করবে, মেয়ে নিয়ে লটর পটরও করবে, আর আমরা কিছু বলতে পারবো না? না বললাম, যা 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 খুশি কর। সাদের কাহিনী কি? উমর ওসমানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। কোনো কাহিনী নেই। আমি গিয়েছিলাম, গিয়ে দেখি দিলশাদ আগে থেকেই ছিল। আমাকে দেখে সে চলে এসেছে, ব্যাস এইটুকুই। উসমান ভ্রু কুঁচকে বলল, এইটুকুই? অবশ্যই, আর কি হবে? তুই তো জীবনেও সাথে যাস না, কালকে কি মনে করে গিয়েছিস? জীবনে যাই না বলে যেতে পারবো না নাকি? আর আমার কথা বিশ্বাস না হলে তোমার শালিকে জিজ্ঞেস করো, সে তো আবার সত্যবতী। দেখো না, সকাল হতে না হতেই সব ব্লাস্ট। উমর আর কিছু বলল না। তার ঘাড়ে কয়টা মাথা যে আবার জিজ্ঞেস করতে যাবে। সে উঠে আবার রুমের দিকে গেল। দীপার আবার ওষুধ আছে, এই মেয়ে তো নিজের জীবনেও খাবে না, কি যে করি ধুর। ইউসুফও কিছু বলল না। সে নাস্তা খাচ্ছে আর উসমানের কথা শুনে মেটে মেটে হাসছে। আর কেউ না জানুক, সে জানে উসমান ভাই যে দিলশাদ আপুকে দেখে ছাদের কাছে। আর সবচেয়ে বড় কথা, সে যেতেই দিলশাদ আপু আসেনি, এসেছে অনেকক্ষণ পরে, তা আবার এক প্রকার দৌড়ে। সে তখন সোফায় শোয়া গেমস খেলছিল। অন্ধকারের জন্য তারা কেউ খেয়ালই করেনি, দিলশাদ আপুও না। তার ডানে বামে হুঁশ ছিল না। তখন আপুকে দেখে যে কেউই বলে দিতে পারবে ভাই কোনো না কোনো গন্ডগোল অবশ্যই করেছে। দিলশাদ দাঁড়িয়ে আছে গেটের কাছে, আচারওয়ালা যাচ্ছিল, সে ডেকে দাঁড় করেছে। সে অবশ্য দেখতো না যদি গেট খোলা না থাকতো। আজকে সকাল থেকে গেট পুরোটাই খোলা। খোলার অবশ্য কারণও আছে। সন্ধ্যায় উসমান আর সুমির কাবিন। মানুষ আসছে আর যাচ্ছে। দুদিন পরে হওয়ার কথা ছিল, কিন্তু কালকের কাহিনীর পরে হামিদা বানু গো ধরে বসে আছেন। আজকে মানে আজকেই। একদিনে আলী হোসেন কি আর করবেন, তাই শুধু ফোন করে আত্মীয় স্বজনদের আসতে বলেছেন। এদের আবার বিরাট গোষ্ঠী। এত শর্ট সময়ের মধ্যেও ঘরবাড়ি সব ভরে গেছে। ফুপুর ছেলে মেয়ে, বউ বাচ্চা সহ উসমানের 3 চাচা চাচি, তাদের আন্ডা বাচ্চাও সবাই। যেহেতু কাজিন সেহেতু এক বাসায় ঝামেলা করছে। দু বাসায় দৌড়াদৌড়ি দরকার কি? দু বাসা বলতেও তেমন কিছু না, পাশাপাশি বাড়ি। তার আগে নাকি সবাই এই বাসায় থাকতো, পরে নিজের পছন্দ মতো বাসাবাসি বাড়ি করে নিয়েছে। আত্মীয় স্বজন তো দুপক্ষরই এক, তাই আর আলাদা ঝামেলায়ও যায়নি। দিলশাদ আচার মুখে দিল, তখনই সুমি এগিয়ে আসলো। এই বিয়ে এক আজব বিয়ে। বিয়ের কোণে এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছে, আর বর তার নিজের কাজ নিয়ে সকাল থেকে গায়েব। বিয়ে নিয়ে এদের কোনো আলাদা মাথা ব্যথা নেই। ইস, একাই ভাবছ? দিলশাদ কিছু বলল না, বলার মতন অবস্থা অবশ্য তার নেই। তার মুখ ভর্তি আচার, সে আচার ভর্তি হাত এগিয়ে দিল। সুমি আচার নিতে নিতে বলল, এত আচার দিয়ে কি করবে? ঘর ভর্তি দুনিয়ার আচার। উমর ভাই ভাবির জন্য কিছু নাকি রাখে? সেগুলো স্বাস্থ্যসম্মত। আর শোনো, এই দেশে স্বাস্থ্যসম্মত কোনো কিছুতে কখনো স্বাদ হয় না। আসল স্বাদ তো এই রাস্তার ধুলোবালিতে। বুঝলাম, সর্ববিষয়ে বিশারাদ। থ্যাংক ইউ বিয়ের কন্যা। এখন চলো, যার জন্য নিয়েছি তার কাছে হস্তান্তর করে আসি। তাকে আবার স্বাস্থ্যসম্মত জিনিস খাইয়ে খাইয়ে আধা মেন্টাল বানিয়ে ফেলেছে। ইস, মেন্টাল তো। ভাইকে বানিয়ে রেখেছো ভাবি? মানে বামে কিছু দেখে? সেটা এমনিতেই দেখবে না, জাদু আমাদের রক্তে মেশানো। সেই রক্ত যদি তোমার প্রাণপ্রিয় ভাই শুষে শুষে শেষ করতে থাকে, পাগল তো হবেই। সুমি হেসে ফেলল, হেসে বলল, তুমি তোমার আপুকে খুব ভালোবাসো তাই না? ইস,
আমারও যদি একটা বড় বোন থাকতো। না থেকে শান্তিতে আছো, আমি প্যারা তা তো তুমি জানো না। বলে দিলশাদ সুমির মুখের দিকে তাকালো। মেয়েটাকে কি আজকে একটু অন্যরকম লাগছে কি জানি, তার তো আবার সব কিছুতেই অন্যরকম লাগে। তবুও সে জিজ্ঞেস করলো, তুমি এই বিয়েতে খুশি তো? সুমি আবারও হেসে ফেললো, খিলখিলিয়ে হাসি। হাসছো কেন? সেই সন্ধ্যায় সময় বুঝবে। এখন বুঝলে সমস্যা কি? অনেক সমস্যা মির্জান। তখনই আলী হোসেন বাসা থেকে বেরোলেন। দিলশাদ এগিয়ে গেল, খুব স্বাভাবিকভাবে বলল, আঙ্কেল নিন আচার খান। আলী হোসেন চমকালেন, পরক্ষণেই হেসে ফেললেন। এই মেয়েটাকে তার খুবই পছন্দ হয়েছে। যখন সে এসেছে তখন থেকেই কেমন আশেপাশে ঘুরছে, টুকটুক করে কথা বলছে, কথাও বলে কি মায়া করে। তার মেয়ে নেই। এই মেয়েটাকে দেখে কেমন জানি আফসোসও হচ্ছে। ইস, তার যদি একটা মেয়ে থাকতো। দীপাও ভালো, তবে সে কখনো নিজে থেকে তার সাথে এভাবে সহজভাবে কথা বলেনি। এখন বুঝতে পারছে ইউসুফ কেন এত পাগল হয়েছে। এই মেয়ের জন্য সেদিন ইউসুফ তার কাছে গিয়েছিল। সে তো শুনেই রাখ, একজন গিয়েছে আবার আরেকজন। তার মধ্যে আবার সুমির সাথে বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেছে। এবার কথার খেলাপ হলে মা ভাইদের মুখ দেখাবে কি করে? আর সবচেয়ে বড় কথা, উসমানের এই বিয়ে নিয়ে সমস্যা নেই। মিয়া বিবি রাজি তো, ছোট ভাইয়ের নারাজেতে কি আসে যায়। তবুও ইউসুফ নাছর বান্দা। উসমানও নাকি এই মেয়েকে পছন্দ করে। সে তার ছেলেদের ভালো করে চেনে। পছন্দ হলে আবার এই বিয়েতে মত দেয়। ইউসুফ তাকে হুমকি দিয়ে এসেছে, যদি এই বিয়ে হয় তবে সে তার ওই বাড়িতে আগুন দিয়ে দেবে। এই বাড়িতেও দিত, শুধু ভাবি আছে বলে মাফ। সে কোনো কিছুই গণায় ধরেনি, কিন্তু সমস্যা হয়ে গেছে আরেক জায়গা থেকে। তার মধ্যে কালকের কাহিনী। ইউসুফ আবার তাকে চেপে ধরেছে। এইবার তিনি আর না করতে পারেনি। বাবা হওয়ার অনেক জ্বালা, আর পারেনি বলে দুনিয়ার প্রেশার আছে। কেমনে কি করবে ভাই, সে আইডিয়াও ইউসুফই দিয়েছে। এই ছেলের পড়ালেখা বাদে সব কিছুই মাথা চলে রকেটের গতিতে। তবে খাটাখাটনি সব আবার তার। এই ছেলেদের জন্য তার আরও কত কিছু করতে হবে কে জানে। বয়সেও শান্তি নেই। ইস, একটা মেয়ে থাকলে বাপের দুঃখ ঠিক বুঝতো। মনে মনে একরাশ আফসোস নিয়ে সে হাত বাড়িয়ে আচার নিল। সে তার ইহজীবনেও আচার মুখে তোলেনি, এটা তার কাছে অখাদ্য। তবে আজ নিল। মেয়েটা এত মিষ্টি করে বলেছে, আর নিতেই পুরো শরীর ঝাঁকিয়ে উঠল। সুমি আর দিলশাদ খিলখিল করে হেসে উঠল। তাদের হাসির সাথে এই শান্ত শীতল নিস্তেজ বাড়িটা যেন ঝলমলিয়ে উঠল। আর সেই ঝলমলানো বাড়ির গেটের সামনে ঠিক তখনই একটা গাড়ি এসে থামলো। হাসতে হাসতে দিলশাদের সেখানে নজর পড়ল। ভেতর থেকে কেউ বের হতে সেই বিস্ময়ে হা হয়ে গেল। হাত থেকে সব আচার নিচেও পড়ে গেল। দীপার রুমে আজ নিঃশ্বাস ফেলারও জায়গা নেই। তার ফুফাতো চাচাতো সব যা আজকে তার রুমে। আজকে অবশ্য নতুন না, বাড়িতে যেই অনুষ্ঠানই হোক কেন জানি তারা তার রুমকে সবার আগে বেছে নেয়। এমন না দীপাকে তারা পছন্দ করে, বরং তাকে পুরো গোষ্ঠীকে শহুরে অহংকারী না কুচু মেয়ে হিসেবেই চেনে। চিনবেই না কেন, সে তো কারোর সাথে সেভাবে কখনো মেশেইনি। না মিশলে, পছন্দ না করলেও এই বাড়ির বাসায় আসলেই সবার আগে দীপার রুমই এদের দখলে। তাই আজও তার ব্যতিক্রম হয়নি। গল্প আড্ডা হাসি তামাশায় পুরো ঘর মুখরিত। দীপা এদের মাঝেই চুপচাপ বসে আছে। তার ভালো লাগছে না, পেটে কেমন চাপ অনুভব হচ্ছে, সাথে অস্থিরও লাগছে। ডাক্তার অবশ্য বলেছে সমস্যা নেই, 9 মাস থেকে এরকম নাকি হয়। সে খিচে বসে রইল, কী বা করবে সে। ওমর পাশে থাকলে অবশ্য ভালো হতো, তাকে কিছু বলতে হয় না, কিভাবে যেন সব বুঝে যায়। ওমরের কথা মনে পড়তেই তার কেন জানি তাকে দেখতে ইচ্ছে করলো। কালকে সে তাকে আর ঘরে ঢুকতে দেয়নি। কেন দেবে? তার সামনে যত ঢং, বড় বড় কথা। বাড়ির মানুষের সামনে ভেজা বিড়াল, কখনো উচিত বলে না। সে বলে না তার সাইড নিয়ে কথা বলুক, তবে যেটা ন্যায় সঠিক সেটাই বলুক। তবুও বলবে না, তাই যা করেছে তার জন্য ঠিকই আছে। ঠিক থাকলেও কেন জানি তার মন মানছে না। এই 2 বছরে এক রাতের জন্য উমর কোথাও থাকেনি। যত রাত হোক, যত কাজ থাক, ঘুমাবে দীপার পাশে এসে। কাল রাতে কোথায় ছিল কে জানে। সকালে একবার অবশ্য শুকনো মুখে উকি দিয়েছিল। ছোট বড় ভাইয়ের বউদের থেকে ভেতরে আসার আর সাহস করেনি। তখনই হন্তদন্ত হয়ে দিলশাদ আসলো। সে হাঁপাচ্ছে, তবে চোখে মুখে অন্যরকম একটা খুশির ঝিলিক। সবাই অবাক হয়ে তাকালো, দীপাও। দিলশাদ অবশ্য কারো দিক তাকালো না, সবাইকে ডিঙিয়ে দীপার পাশে আসলো। এসে 2 হাতে চোখ ধরে বলল, আস্তে আস্তে উঠে আসো তো আপু, তোমার জন্য বিশাল একটা সারপ্রাইজ আছে। দীপা হাসলো। এভাবে কেউ আসে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আবার না জানি কি হলো। উফ, এত কথা বলো না তো, ওঠো তাড়াতাড়ি ওঠো। দীপা দিলশাদের হাত ধরেই আস্তে আস্তে উঠে দাঁড়ালো। চোখ বন্ধ করেই আস্তে আস্তে এগিয়ে গেল। ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই দিলশাদ চোখ থেকে হাত ছড়িয়ে বলল, সারপ্রাইজ। দীপা চোখ খুলতে থমকে গেল।
ড্রয়িং রুমে এক গাদা মানুষের মধ্যে সোফায় বসা দুটো মানুষকে দেখে তার ভেতর ভারী হয়ে এলো। চোখ ভর্তি টলমলো পানি নিয়ে কাতর নয়নে দীপা তাকালো সেই মানুষ দুইটার দিকে। খাদিজা দীপাকে দেখে উঠে এলো, তার চোখ ভর্তিও পানি। কি অবস্থা হয়েছে তার মেয়ের! সে এসে দীপাকে জড়িয়ে ধরলো। ধরতে দীপা হাউমাউ করে বাচ্চা মেয়ের মতো কেঁদে উঠল। কতদিন পরে সে এই শান্তির জায়গাটা পেল। কাঁদলো খাদিজাও, তার প্রথম নারী ছেঁড়া ধন। চোখ মুছলেন রাজ্জাক সাহেবও। সে তো ভাবতেই পারছে না তারা এখানে এসেছে। অবশ্য সব সম্ভব হয়েছে আলী হোসেন নামক মানুষটার জন্য। কাল রাতে হঠাৎ করে তার ফোন। সে ফোন করে খুবই বিনয়ীভাবে বলল, ভাই সাহেব, ছেলেমেয়েরা যা করার করেছে, আর মনে দুঃখ পুষে রেখে লাভ কি? আমাদের নাতি নাতনিরা আসছে, তাদের কথা চিন্তা করে হলেও এদের মাফ করে দেন। কাল আমার ছোট ছেলের কাবিন। বিশ্বাস করেন ভাই, সময় পাই নাই, তাহলে অবশ্যই বাড়িতে গিয়ে দাওয়াত করতাম। তাই এখন মনে কোনো কষ্ট না রেখে এই ফোনের দাওয়াতটা গ্রহণ করেন। রাজ্জাক সাহেব ফোন পেয়েই হতবাক হয়ে গেছেন। দাওয়াতের ব্যাপারে কি বলবেন বুঝতে পারলেন না। তখন আবার আলী হোসেনই বললেন, আমি কালকে সকালে গাড়ি পাঠাবো ভাই। যদি আপনারা আসেন তাহলে আমি মনে করব আপনারা আমার সম্মান রেখেছেন। এরপরে আর কিছু বলার থাকে না। হাজার হলেও মেয়ের শ্বশুর নিজে থেকে এগিয়ে এসেছে, সেখানে আর তারা বসে থাকবে কেন? সকালে গাড়ি পৌঁছাতেই তারা চলে এসেছে। দিলশাদের খুশি আজ দেখে কে। সে এগিয়ে গিয়ে আলী হোসেনের হাত চাপটে ধরলো, ধরে বলল, থ্যাংক ইউ আঙ্কেল। আজ আমি অনেক অনেক খুশি। এই খুশির জন্য আপনি যা চাইবেন আমি তাই দিয়ে দিব। আলী হোসেন হাসলেন, স্নেহভরা চোখে এই পাগল মেয়েটার দিকে তাকালেন। সে যা করেছে ইউসুফের কথাই, তবে এখন মনে হচ্ছে যা হয়েছে ভালোই হয়েছে। এই কাজটা তার আরও অনেক আগেই করা উচিত ছিল। এত খুশির মধ্যে হামিদা বানু আর রুবিনা মুখ কালো করে বসে আছে। তারা ছেলের পক্ষ, তারা কেন নিচু হবে তো এরা। তা না ফোন করে পায়ে ধরে গাড়ি পাঠিয়ে আনা, সেটা এরা মানতে পারছে না। তাদের পাশে উমর দাঁড়ানো, সে বিস্ময়ে কিংকর্তবিমূঢ় হয়ে আছে। সে এখনও বুঝতে পারছে না কি হচ্ছে। বাবা নিজে থেকে এতে রানিয়েছে, অথচ মিডল ক্লাস ফ্যামিলি বলে সবচেয়ে বেশি সমস্যা ছিল তার। সাথে সাথে দিলশাদের দিকে তাকালো। দিলশাদ বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে। এও সম্ভব? তার কাঠখোড়া বাবা জীবনে নিজের ছেলেদের হাত ধরেছে কিনা সন্দেহ। আর আজ পরের মেয়ের হাত ধরে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন বাচ্চা মেয়ে, হাত ছাড়লেই হারিয়ে যাবে। সেই সময় উসমানও আসলো। সকাল থেকে সে বাসায় ছিল না। রাজ্জাক সাহেব আর খাদিজাকে দেখে রীতিমতো ঝটকা খেলো। সেই ঝটকার উপরে মটকা ভাঙলো দিলশাদ। তার দিকে চোখ পড়তেই চোখ মেরে বসলো। এত মানুষের মধ্যে উসমান ঝট করেই অন্যদিকে তাকালো। এই মেয়ের ভরসা নেই, নিশ্চয়ই কোনো গিট্টু লাগানো নতুন পায়তারা করছে। দিলশাদ হেসে ফেলল। সে আজ খুব 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 খুশি। সে টেনশনে ছিল কিভাবে বাবা মাকে এখানে আনবে, তবে তার সব সমস্যার সমাধান করে দিল আঙ্কেল। এখন আর আপুকে নিয়ে যাওয়ার কোনো ব্যাপার হয় নাই। তাই সে ঠিক করলো এই বিয়েতে আর কোনো ঝামেলা পাকাবে না। যত তাড়াতাড়ি বিয়ে হবে ততই ভালো। বিয়ের ঝামেলা শেষ হলেই আপু এই জেলখানা থেকে মুক্তি মুক্তি মুক্তি। বিয়ে সন্ধ্যার পরপরই আশেপাশের মানুষও আসছে। পান মুখে কিছুক্ষণ গল্পগুজব করে চলে যাচ্ছে। জামাই বউ তাদের আগেই দেখা, তাই তাদের দিকে আকর্ষণ না থাকলেও কে কী করছে না করছে ঘুরে ঘুরে দেখছে। বিয়ে বাড়ির এই তো মজা। দিলশাদ মিষ্টি রঙের ভারী কারুকাজের একটা গোল লং জামা পরল। সে বিয়ে খাওয়ার মতো জামা কাপড় আনেনি, তবে তার বুদ্ধিমতী মা নিয়ে এসেছে। ভাগ্যিস এনেছে। সে চোখ গাঢ় করে কাজল দিল, ঠোঁটে হালকা লিপস্টিক, আর সাথে পিঠময় চুল ছেড়ে দিল। ছেড়ে আয়নায় নিজের দিকে তাকালো, এপাশ ওপাশ করে ঘুরে বলল, হাই, আমি তো নিজেই নিজের প্রেমে পড়ে গেলাম। দীপা হেসে ফেলল। হেসে মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, এই পাগলের পাগলামি বন্ধ হবে কবে? খাদিজাও হাসলেন, হেসে বলল, যার 9তে হয় না তার 90তেও হয় না, তাই আশা ছেড়েই দিয়েছি। দিলশা তাদেরকে ভেঙচি কাটলো, কেটে বের হয়ে আসলো। এসে আশেপাশে তাকালো, তাকাতেই তার ভ্রু কুচকে গেল। সুমি কই? সে সুমিকে লাস্টবার দেখেছে সেই সকালে। বাবা মা আসায় সব মাথা থেকে বেরিয়ে গেছে। এই মেয়ে কখনো এখানে কখনো ওখানে, 2 মিনিটও এক জায়গায় চুপচাপ বসে না। কোথায় আছে কে জানে। সবাই সেজেগুজে রেডি, অথচ যার বিয়ে তারই খোঁজ নেই। সাথে সাথে তার আরেকটা কথা মনে হলো, ইউসুফ কই? এই বান্দাকে সকাল থেকে একবারও দেখেনি। আজব এক বিয়ে ইয়ার, কেউ এখানে কেউ ওখানে। সে দরজার সামনে আসতেই উমরের সাথে দেখা। সে ভোতামুখে দাঁড়িয়ে আছে, নেয়ে ঘেমে একাকার। সকাল থেকে অবশ্য আছে দৌড়ের ওপরে।
ভাইয়ের বিয়ে বলে কথা, তার মধ্যে আবার বেচারা কাল থেকে বউয়ের ধারের কাছেও যেতে পারছে না। দিলশাদের হাসি পেল। আহা বেচারা, তবে এ তো শুরু। এই পথে দূরত্ব এখন বাড়বে তো বাড়বেই, শেষ না হবে কভু। সে ওমরের পাশে গিয়ে দাঁড়ালো, মিষ্টি করে হেসে বলল, আমাকে কেমন লাগছে বলুন তো? ওমর হালকা হাসলো, হেসে বলল, একবার তাকালেই যে কোনো ছেলের মাথা ঘুরে যাবে, অন্ধ হয়েও যেতে পারে, আবার মাথা নাটবল্টু খুলে পাগল হতে পারে, ঠিক সেই রকম। আচ্ছা, কই আপনার তো ঘুরছে না, নাট বল্টু আশেপাশে দেখছি না। সেটা ছেলেদের জন্য। দিলশাদ অবাক হওয়া ঢং করে বলল, হায় আল্লাহ, আপনি তাহলে ছেলে না? ও মাই গড, ও মাই গড। উমর হো হো করে হেসে উঠল। এত দুষ্টু এই মেয়ে হেসে বলল, তোমার জন্য আমি অবশ্যই ছেলে না, আমি হচ্ছি ভাই। বোনের সৌন্দর্যে ভাইদের মাথা ঘোরে না। দিলশাদ কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল, তারপরে বলল, ভাই। উমর এবার দিলশাদের দিকে তাকালো, তাকিয়ে বলল, হ্যাঁ ভাই। দিলশাদ কিছু বলল না, অন্য পাশে তাকালো। তার মনটা আর্দ্র হয়ে এলো, অবশ্য বেশি স্থায়ী হলো না। সে সাথে সাথে নিজেকে সামলে নিল। এরা মুখের কথাই অনায়াসেই চিরে ভিজিয়ে ফেলে, সে তো ভিজবে না। সে কি আপুর মতো বোকা যে একটু মধুর কথা কি বলেছে ডানে বামে না দেখে ভালোবাসার সাগরে টুপ করে ঝাঁপিয়ে পড়েছে? এজন্যই তো তার কপালে এত ভোগান্তি। একটা কথা জিজ্ঞেস করব? একটা কেন, 10টাও করতে পারেন। আজ আমার মন খুব ভালো। সাবিয়া, মানে ওনাকে আনার বুদ্ধি বাবাকে তুমি দিয়েছো? দিলশাদের ঠোঁটের কোণে আবারও হাসির রেখা দেখা গেল, দুষ্টু হাসি। সে সেই হাসি দমিয়ে আকাশ থেকে টুপ করে পড়ার মতো ভাব নিয়ে বলল, কি যে বলেন না আপনি, আমি বুদ্ধি দেয়ার কে বলুন তো? অবুঝ ছোট্ট বাচ্চা একটা মেয়ে আমি। তুমি মানুষের বুদ্ধি দেওয়ার কেউ না হলেও মানুষের ব্রেন নিয়ে খেলতে পারো। দিলশাদ ভাজা মাছ উল্টে না খাওয়ার টাইপ চেহারা করে বলল, এটা বলতে পারলেন, খুব কষ্ট পেলাম। কষ্ট পাওয়ার যাই পাও, তবে কথা সত্য, বাবাকে ইনিয়ে বিনিয়ে তাকে এখানে আনার আইডিয়া তুমি দিয়েছো। ইস, এখন শব্দ আমার না, আমি তো শুধু ওনাকে বললাম এত সুন্দর অনুষ্ঠান আয়োজন, একা মানুষটা ওখানে বসে বসে কি করবে? ছেলে মেয়েও তো নেই, নিশ্চয়ই মন খারাপ করে বসে আছে। আপনারা মানে আর না মানে সে তো আপনাদেরই মা। আহা বেচারি এসে কি না খুশি, খুশি হবেই না কেন? প্রথমবার শ্বশুরবাড়িতে পা রাখলেন, আর এত সুন্দর একটা পরিবার থাকতে একা একা বন বাতাসের মতো থাকার মানে হয়? আহারে, বলেই দিলশাদ বড় একটা দীর্ঘশ্বাস ফেলে করুণভাবে মাথা নাড়ালো, যেন তার দুঃখে তার বুক ফেটে যাচ্ছে। উমর আর কিছু বলল না, দীর্ঘশ্বাস ফেলল। এই মহিলাকে তারা সহ্য করতে পারে না। এই মহিলার অবশ্য কোনো দোষ নেই, দোষ তো তার বাবার। এই মহিলা এই জায়গায় না থাকলে অন্য কেউ থাকতো, তবুও নিজের বাবার পাশে নিজের মা ছাড়া অন্য কাউকে মানা যায় না। সে এত মানুষের মাঝে বাবাকে কিছু বলতে পারছে না। বিশেষ করে আজ আবার দীপার বাবা মা আছে, তাদের সামনে কোনো সিক্রেট সে করতে চায় না। তবে উসমানের সাথে বাবার এক চোট কথা কাটাকাটি হয়ে গেছে, তবে ইউসুফের জন্য উসমান দমে গেছে। সে হঠাৎ করে বাবা এই মহিলার এত ন্যাওটামি করছে কেন কে জানে। সে সোজাভাবে বলেছে তিনি যদি চলে যান সেও চলে যাবে। আর এদিকে দিলশাদ হেসে হেসে সবাইকে বাস দিচ্ছে। মেয়েটা আসলে চাচ্ছে কি সে আর ভাবতে পারল না, তার মাথা ঘুরছে। সারা সে দু চোখ এক করেনি, কি করে করবে? দীপাকে ছাড়া তার ঘুম আসে না, ঘুম যেমন তেমন চোখের দেখা তো দেখতে পাচ্ছে না। তখন ড্রয়িং রুমে দূর থেকে দেখল, তার মনে হলো দীপা ঠিক নেই। তাকে তো ডেকে বলবেও না, যে সে যে যাবে সে উপায়ও নেই। দিলশাদ চিন্তিতভাবে পুরো বাড়ি সুমিকে খুঁজল, গেল কোথায় মেয়েটা। আর তখনই তার মোবাইলে মেসেজ আসলো, অচেনা নাম্বার। সে মেসেজ ওপেন করে চোখ রাখলো। তুমি আমার কাছে মেঘের মতো গাঢ়, গভীর, চোখ জোড়ানো সুন্দর, কিন্তু কাছে গিয়ে ছোঁয়ার সাহস হয় না, যদি হারিয়ে যাও। দিলশাদ হাসলো, হেসে মনে মনে বলল, বেটা বদমশাই বিয়ে করছে একজনকে, লাইন মারছে আরেকজনকে। শুধু ভালোই ভালোই একবার বিয়েটা হোক, তারপর সুমিকে এমন ডোজ দিয়ে যাব তার প্যাদানিতে বাকি জীবন একটা গানই গাইবি। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এত হাসি এত আনন্দ সব এক মুহূর্তেই ফ্যাকাশে রূপ ধারণ করেছে। সুমির মার অবস্থা খারাপ, প্রেশার বেড়ে হাই, মাথায় পানি ঢালা হচ্ছে পালাক্রমে। সে সেই অবস্থায় আহাজারি করছে। তার তো বিশ্বাসই হচ্ছে না তার মেয়ে বিয়ের আসর থেকে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। আহারে, তার সাদাসিধা মেয়েটা
সকাল থেকে কি সুন্দর হেসে খেলে পুরো বাড়ি ঘুরল। সে ভাবলো ভাবিদের মধ্যে হয়তো আছে, তাই তো অত খেয়ালও করেনি। সেই মেয়ে নাকি নাই, নাই তো নাই, কোন ছেলের সাথে নাকি চলে গেছে, আবার মেসেজ করেও নাকি দিয়েছে সে নাকি বিয়েও করে ফেলেছে। হাল্লা, সে চিৎকার করে কাঁদতে লাগলো। তার পিচ্ছি মেয়েটা, সে দুনিয়াদারি কি বলছে, নিশ্চয়ই কুলাঙ্গার ছেলে জাদুটনা করেছে। বড়লোক বাপের একমাত্র মেয়ে, নিলেই তো লাভ। সে আর ভাবতে পারল না, বুক চাপড়ে কাঁদতে লাগলো। জসিম মাথায় হাত দিয়ে বসে আছে। সে অবশ্য জানতো, তবে এভাবে চুলকানি মাখবে সেটা বুঝতে পারেনি। সবার চেয়ে খারাপ অবস্থা আলী হোসেনের। সে ডাঙায় তোলা মাছের মতো হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে আর ছাড়ছে। তাকে চাপড়ে ধরে বসে বিলাপ করছে সাবিহা। উমর সেই দিকে তাকিয়ে বিরক্ত মুখে ইউসুফকে বলল, বাবার কি হয়েছে? এমন করছে কেন? মেয়ে কি তার পালিয়ে গেছে? ইউসুফও বিরক্ত হলো। সুমি ডাইনিকে এসে নিজেই পালাতে সাহায্য করেছে। এমন না খারাপ ছেলে, ভালো ছেলে। দুজন দুজনকে ভালোবাসে। কি দরকার জোর করে আরেক জায়গায় বিয়ে দেওয়ার? এটাই সে বাবাকে বুঝিয়েছে। সুমি অবশ্য বাবার খুব হাতে পায়ে ধরেছে, তা না হলে সম্ভব হতো না। বাবা নিজে গিয়ে ছেলের খোঁজ খবর নিয়েছে। হাজারো নিজেদের মেয়ে বলে কথা, তবে সে রাজি হয়েছে। কথা ছিল খবর ব্লাস্ট হলে বাবা যেন একটু অ্যাক্টিং করে, কিন্তু এত ওভার অ্যাক্টিং করছে কেন? আরেক পাগল হলো এই মহিলা। যেই ডায়লগ দেওয়া হয়েছে সেটার খবর নেই, মরাবাড়ির মতো বিলাপ করে বাড়ি মাথায় তুলছে। ধুর! আর এই সব কিছুর মধ্যে নির্বিকার দাঁড়িয়ে আছে উসমান, তার দৃষ্টি দিলশাদের দিকে। মেয়েটা হতভম্ব হয়ে গোল গোল চোখে তাকিয়ে তাকিয়ে সব দেখছে। এইভাবে তাকিয়ে থাকলে মেয়েটাকে খুব কিউট লাগে, পুতুল পুতুল একটা ভাব আসে। ইচ্ছে করে আদরে হাতে গালগুলো টেনে দিতে। সে মনে মনে হাসলো। এই মেয়ে এখনও ধরতেই পারেনি চাল কোন দিকে যাচ্ছে। সে নাটক হজম করার চেষ্টায় আছে। সে মোবাইল বের করে মেসেজ দিল। হাজমোলা লাগবে? মেসেজ দেখতে দিলশাদ তার দিকে কঠিন চোখে তাকালো। তাকিয়েও সেও মেসেজ দিল। এইসব আপনি করেছেন তাই না? উসমান মৃদু হাসলো, হেসে লিখল, একদম না, আমি তো বাসর ঘরেরও প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম। আহারে, সব আশায় পানি পড়ে গেল। ইস, এখন আবার একটা চোখ মারো তো, দুধের স্বাদ ঘোলে মেটাই। দিলশাদের খুব রাগ হলো। একটা মেয়ে চলে গেছে, তার বাবা মার এই অবস্থা। এই খবিশ বেটা মরে যাচ্ছে বাসরের চিন্তায়। সে দাঁতে দাঁত চেপে আরও কিছু কঠিন শব্দ লিখতে চাইল। তখনই সাবিয়া আহাজারি করে উঠল, আহারে, এই মানুষটা এখন সমাজে মুখ দেখাবে কি করে? মান সম্মান আর রইল না। সবাই এখন দেখলে আঙ্গুল তুলে বলবে, ওই যে আলী হোসেন। সবাই তাকে ভয় পেলেও নিজের সন্তানরা পায় না, তাই তো নাক কেটে চলে গেছে। তার এই নিষ্পাপ ছেলেটার কি হবে? রাস্তায় বেরোলেই বলবে এর বউ পালায় গেছে। আল্লাহ, আমার স্বামীটা এখন কি করবে? তুমিই রাস্তা দেখায় দাও। উমর উসমান খটকা খেলো। বলে কি এই মহিলা? মেয়ে গেছে যাক, এতে তাদের আবার কি হবে? আর লোকের কথা বাবা আবার গণায় ধরা শুরু করলো কবে? হামিদা বানু বসে আছে চুপচাপ। ওই হারামজাতি যে তাদের এভাবে নাক কাটবে সে ভাবতেই পারেনি। এখন যদি আলী জানে সম্পর্কের কথা, আমি আগেই জানতাম। যাই না, এই বিয়ের আয়োজন করছি তো। হামিদা বানুর ভেতরে কেঁপে উঠল, মনে মনে বিলাপ শুরু করলো। হায় হায় রে, আলী আমারে কোনোদিনও মাফ করবো না। আল্লাহরে তার ছেলেটা আরে কত আদরে যত্নে সম্মানে রাখছে, আর সে নিজের হাতে তার এত কষ্টের অর্জনের এই সম্মান নষ্ট করলো। তার জেদের কারণে এসব হয়েছে। আল্লাহ গো, এখন তিনি কি করবেন? কি করে সব ঠিক করবেন? রাজ্জাক সাহেব এগিয়ে এলেন। তার নিজের খুব খারাপ লাগছে। তারা নিজেরাও এই অবস্থার ভেতরে দিয়ে গেছেন। তখন মা বাবার ওপর দিয়ে কি যায় তাদের চেয়ে ভালো কি জানে। সে আলী হোসেনের হাত ধরে বললেন, এত টেনশন নিয়েন না ভাই, আল্লাহ সব ঠিক করে দেবে। ওঠেন, আপনি বড়, আপনি এভাবে ভেঙে পড়লে বাকি সবাইকে সামলাবে কে? আলী হোসেন সুযোগের সদ্ব্যবহার করলেন। তার দুহাত আঁকড়ে ধরে বললেন, আমার সম্মানটা বাঁচান ভাই, এখন একমাত্র আপনিই পারেন আমার এই ডুবে যাওয়া নৌকা বাঁচাতে। রাজ্জাক সাহেব অবাক হলেন। অবাক হয়ে বললেন, কি বলেন ভাই, আমি কিভাবে? আপনার ছোট মেয়েটা আমারে দেন, এই আসরে বিয়ে না হলে আমি আর মুখ দেখাইতে পারবো না। ঘরে বোমা ফাটলেও হয়তো সবাই এত অবাক হতো না যতটা এই কথাই হলো। রুবিনার সাথে সাথেই চেঁচিয়ে উঠলেন, তোমার মাথা গেছে ভাই? সাথে সাথেই হামিদা বানু লাঠি দিয়ে রুবিনার বাহুতে বাড়ি মারলেন। মেরে বললেন, চুপ চুপ কর হারামজাদা, খারাপ কি কইছে? আমাকে ওসমানের মতো পোলা পাইবো? রুবিনা অবাক হয়ে বলল, ওসমানের মতো পোলা পাইব মানে কি? ওসমানের জন্য মেয়ের অভাব আছে? রাজা সে হতভম্ব হয়ে বসে আছে।
হতভম্ব উমরও। কি হচ্ছে এখানে? উসমানকে তেমন বিচলিত মনে হলো না। সে দিলশাদের দিকে তাকালো, তাকিয়ে অবাক হলো। দিলশাদ সেখানে নেই। আশ্চর্য, এই মেয়ে আবার কোথায় গেল? সমীরটা সে আগেই জানতো, এমন কিছু করবে সে আগেই বুঝেছিল। আর ইউসুফ তাদেরটাও সে কিছুটা আন্দাজ করেছিল। তা না হলে হঠাৎ করে এত বাপের ন্যাওটা হওয়ার মানে কি? তো মিস বুদ্ধিমতী দিলশাদ বাবার ব্রেন ওয়াশ করে সাবিয়া ওনাকে এনেছে, যাতে 3 বাবা ছেলের মাঝে গ্যাঞ্জাম লাগে। এখন দেখো, এরাই তোমাকে ফাঁসানোর জন্য কি সুন্দর অভিনয় করছে। পরের জন্য কুয়া খুলে নিজেই পড়তে হয়। এখন দেখি কি করে বাঁচো মিস দিলশাদ। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।